আমার আজকের নিবেদন ছোট গল্প ঝড়। লেখক প্রখ্যাত সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। একটা মেয়ে হাসি হাসি মুখ করে বিস্কুট খাচ্ছে, এই হলো বিজ্ঞাপন। তা বদ্রি অনেকক্ষণ খবরের কাগজের বিজ্ঞাপনটা দেখল। খবরের কাগজ তার নয়, পাশে বসা পুলিন বিহারীর। পুলিন খুব খবরের কাগজ পড়ে, কেন পড়ে কে জানে। বদ্রি বিজ্ঞাপনটা দেখতে দেখতে ভাবল, তাকেও ওই বিস্কুট খেতে বলা হচ্ছে, বিজ্ঞাপন তো তাই বলে। এই মেয়েটা যখন বিস্কুটটা খাচ্ছে, তোমারও বাপু খাওয়া উচিত। কিন্তু কেন খাবে বদ্রি এটাই বুঝতে পারে না। কোলে রাখা গামছাটা তুলে সে কপালের ঘাম মুছল। গরমটাও পড়েছে বাপ, একেবারে কাঁঠাল পাকানো গরম। যেমন ভ্যাপসা তেমনি চনমনে। রোদ্দুরের মুখে আবডাল দেবার মতো ছেঁড়া কাঁথাকানির মতো একটু মেঘও নেই। আকাশ একেবারে নিকোনো উঠোন, মাটিতে কোদাল মারলে এখন ঠন করে শব্দ হয়। বিস্কুট খাওয়ার বিজ্ঞাপনটা চাপা পড়েছে। পুলিন বিহারী পাতা উল্টালো। এবারে একটা টিভির বিজ্ঞাপন বেরিয়েছে। সেখানেও একটা মেয়ে ছেলে টিভির ওপর হাতের ভর দিয়ে হেলে দাঁড়ানো, হাসি হাসি মুখ। মেয়ে ছেলে ছাড়া দুনিয়ায় যেন কিছু হওয়ার জো নেই। বদ্রি একটা শ্বাস ফেলল। পুলিন বিহারীর বয়স 63, মাথায় কাঁচা পাকা চুল, শক্ত গরম, গায়ে ঘেমো ময়লা একখানা পলিয়েস্টারের পাঞ্জাবি, আধ ময়লা ধুতি, চোখে চশমা। মাতব্বর লোক। একটা খবর একটু ঝুঁকেই পড়ছিল। জম্পেশ খবরই হবে। দুনিয়ায় খবরের অভাব কি? খবরের কাগজ হলো কুচুটে মেয়ে ছেলের মতো, যত রাজ্যের গাল গল্প ফেঁদে বসে মানুষের কাছে। ট্রেন চলছে বটে, কিন্তু জানলা দিয়ে তেমন হাওয়া আসছে না। যা আসছে তা যেন কামারশালায় হাপড়ের ফুঁ। জানালার ধারটা পাওয়া যায়নি। ওদিকে দুটো লোক, বাকি দুজন সে আর পুলিন বিহারী। 3 জনের সিটে 4 জন। এটাই নিয়ম। ঠাসন তো ভিড়। ওপরে পাখা টাখা ছিল এককালে, কে খুলে নিয়ে গেছে? বদ্রি আলালের ঘরে দুলাল নয়। গরম সয়, শীতও সয়, তবে মাঠে ঘাটে খোলামেলায় থাকার একটা রকম আছে। এই যে খাঁচায় পোড়া অবস্থা, এটা তার অভ্যেস নেই। ট্রেনটা একটা আঘাটায় দাঁড়ালো। তা এরকম দাঁড়ায়। পুলিন বিহারীর বাঁ হাতে ঘড়ি দেখে নিয়ে বলল, 4টেয় পৌঁছতে পারলে ফেরার শেষ ট্রেনটা পেয়ে যাব। ফিরতেই হবে, কচি মেয়েটাকে রেখে এসেছি। আহা, অত উতলা হলে চলে? জলে তো আর ফেলে আসনি, পিসির কাছেই তো আছে। বিলাসী বুক দিয়ে আগলে রাখে। না ফিরলে চিন্তা করবে, রাতে পিসির কাছে থাকতে চায় না। তার উপর বিলাসীর যা গন্ধমাদন ঘুম, রাতে ভয় পেয়ে পিসিকে ডাকলেও উঠবে না। ঘড়িটা আবার দেখে পুলিন বলল, আর 4টে স্টেশন, তারপরেই নেমে পড়ব। মেরে কেটে 3 মাইল রাস্তা। মনে হচ্ছে হয়ে যাবে। ফেরার শেষ ট্রেন 9:30। যারা দাঁড়িয়েছিল তাদের মধ্যে একজন বলল, 9:20। যাবেন কোথা? মৌলবীর বাজার। ও, দূর আছে। বদ্রির একটু আঁকুপাকু লাগে। গরম, ঘাম, ভিড় সব সহ্য হয়, কিন্তু দেরিটা ভোগাবে। তেমন দেরি হলে বদ্রি ঠিক করেই রেখেছে, দাইহাট স্টেশন থেকে ফিরতি ট্রেন ধরবে। বিলাসী শ্বশুরবাড়ি থেকে মোটে আসতে চায় না। সেখানে বিরাট সংসার, অনেক বুঝিয়ে সুঝিয়ে আনিয়েছে। কালই তার রওনা হওয়ার কথা। বদ্রির মেয়ে নন্দরানীর বয়স মোটে 3। বিলাসীর নিজের 3টে মেয়ে, একটা ছেলে। দিনের বেলাটা নদু ওদের সঙ্গে বেশ থাকবে, তবে রাত হলে তার বাপকে চাই। মা মরা মেয়ে, বাপের বড্ড নেই আঁকড়া। বাপের দিক থেকে একটা এই ধরনের ভাবনা থাকে, আবার মেয়ের দিক থেকেও আর এক রকমের ভাবনা আছে। এমনও হতে পারে মেয়ে বাপের কথা অত তেমন ভাবছে না, যেমনটা মেয়ে ভাবছে বলে মনে করছে তেমনটা হয়তো নয়। পুলিনদা, কি হবে? পুলিন একটা ময়লা রুমালে নাক মুছল, চশমাটা ফের নাকে বসিয়ে বলল, অত ভাবছিস কেন? খবরের কাগজটা ভাঁজ করে একটু হাওয়া খাওয়ার চেষ্টা করে পুলিন। পুলিন বিহারীর পিছু টান তেমন নেই। গায়ের মাতব্বর হলে কি হয়,
বাড়িতে বিরাট সংসারে তেমন কেউ পৌঁছে না। ছেলেরা লায়েক হয়েছে, মেয়েদের বিয়ে হয়ে গেছে। পুলিন বিহারীও নানা কাজে বারমুখো, যেখানে সেখানে দেহখানা রাখলেই হয়, 2-4 দিন তার খোঁজও হবে না। পুলিন বলল, কাজটা আসল না ফেরাটা আসল? ভারী তো কাজ বলে বদ্রি মুখ ফিরিয়ে নিল। কে একজন বিড়ি ধরিয়েছে, তার ঝাঁঝালো গন্ধ আসছে এদিকে। এই দমবন্ধ অবস্থায় বিড়ির গন্ধ যেন আরও গরম করে দিল কামরাখানা। চারদিকে অনর ভিড়, তবে গোলমালটা কম। গাড়ি একটা স্তিমিত ভোঁ দিয়ে অবশেষে ছাড়ল। পুলিন ঘড়ি দেখে বলল, হয়ে যাবে। কি হয়ে যাবে? সময় থাকবে হাতে, ভাবিসনি। আরও 4টে স্টেশন, তার মধ্যে কত কি হয়ে যেতে পারে। পুলিন মুখটা কুঁচকে বাইরের দিকে চেয়ে রইল। আজ রোদটাও উঠেছে, চারদিকটা যেন স্টিলের বাসনের দোকান হয়ে গেছে। পরের স্টেশনটা কাছেই ছিল। থামতেই কিছু লোক নামায় কামরাটা কিছু হালকা হলো। জানলার দিকে 2টো লোক উঠল বটে, কিন্তু বদ্রি ওদিকে এগোলো না। ট্যাচ্ছা হয়ে রোদ পড়ছে জানলা দিয়ে। ঝালমুড়ি, শশা আর দাঁতের মাজনে ফিরিওয়ালারা হে দিয়ে পড়ে নেমে গেছে। একটা বাচ্চা চাওলাও উঠে হাঁক মারছিল। পুলিন বলল, চা খাবি? ও বাবা, এই গরমে চা? বিষে বিষক্ষয়। আমার দরকার নেই, তুমি খাও। পুলিন চা নিল, চুমুক মেরে বলল, আগে অটো রিক্সা সব যেত। রাস্তাটা 2 বছর আগে এমন ভাঙলো যে আর কিছুই যায় না। দেশের অবস্থা যে ক্রমে খারাপ হচ্ছে এটা জানি বদ্রি, তবে তাতে বিশেষ আসেও যায় না তার। সে উদয়স্থ খেতে পড়ে থাকে, শরীরখানা পাত করে তবে অন্ন জোটে বরাবর। এই অবস্থার ভালোও নেই মন্দও নেই, চলে যায়। খরা বন্যা হলেই যা বিপদ। পরের স্টেশনে দুর্দার লোক নামতে লাগলো দেখে বদ্রি একটু অবাক হলো। পুলিন বলল, আজ হরিপুরের হাট, চৈত্র সংক্রান্তির মেলাও বসেছে কদিন হলো। হরিপুরের জন্যই তো ভিড়, নইলে ট্রেন ফাঁকাই যায়। বড্ডই ফাঁকা হয়ে গেল। গরমটাও যেন খানিক উড়ে গেল খোলা বাতাসে। পুলিন চায়ের ভাঁড়টা এতক্ষণ ফেলেনি, হাতে ধরেছিল। এবার সেটা জানলার বাইরে ছুঁড়ে ফেলে দিয়ে বলল, তোর কপালটা ভালো বুঝলি, বিয়েটা যদি লেগে যায় দেখবি কপাল খুলে যাবে। ভালোর তো লক্ষণ দেখছি না, যাত্রাটাই খারাপ হলো। ট্রেন যা লেট মারছে, স্টেশন থেকেই না ফিরতে হয়। কথাটা গ্রাহ্য করল না পুলিন। বলল, স্বয়ং কাত্যায়নীর সংসার, বুঝলি তো, 1 ছটাক বাড়িয়ে বলা নয়। এই তল্লাটে সবাই জানে। অজাপুর থেকে বউ এলো, 13 বছর সবে বয়স, একেবারে লক্ষ্মী প্রতিমা। গায়ে ঢুকতেই 2 বছরের খরা কেটে বৃষ্টি নামলো। গাছে গাছে ফলন, বউ যেখান দিয়ে যায় যেন লক্ষ্মীর পায়ের ছাপ পড়ে। ভাসুরকে ভাত দিতে গিয়ে বিপত্তি, ঘোমটা পড়ে গেল। 2 হাত জোড়া, কি করে? সবাই দেখতে পেল বউ আরেক জোড়া হাত বের করে ঘোমটাটা তুলে দিল মাথায়। ও গপ্প আগে শুনেছি, বলেছি নাকি তোকে? তুমি বলনি অন্য এক বউ সম্পর্কে এরকম আরেকজন কেউ বলেছিল? ও যে এই বউয়েরই গল্প রে, 5 মুখে ছড়িয়েছে, এ তল্লাটে সবাই জানে। তা না হয় হলো, কিন্তু সে তো পুরনো কাসুন্দি, তোমার খুড়োর মেয়ে তো আর সে নয়। ওরে, ওনারা যে পরিবারে আসেন সেই পরিবারটাই যাতে উঠে যায় কি না, ওর একটা ধারা থাকে। কতকাল আগেকার কথা সব, ওর ধারা আর নেই গো পুলিন্দা। তাই 1-150 বছর হবে, এমন কিছু বেশি দিনের কথা নয়। ধর আমার বাবার বয়স। ধরলাম, কিন্তু তাতেও সুবিধে হচ্ছে না। যদি সেই ধারাই হবে তাহলে আমাকে পাত্তর ঠাউরাচ্ছ কেন? পুলিন গোফের ফাঁকে একটু হাসল। কেন, তুই কি খারাপ পাত্তর? 15 বিঘে জমি, 2 বিঘের মাছের পুকুর, বাড়িতে অতগুলো ফলন্ত গাছের বাগান। পাত্তরের আর কিছু লাগে না বুঝি? আর কি লাগে? কেন, চরিত্রির, পেটে বিদ্যে, বংশগৌরব। তোর কি চরিত্রির খারাপ? বিদ্যেও ধর বাংলাটা জানিস, ইংরেজিতে নামসই কম নাকি?
হারাধন বিশ্বাসের নাতি বংশই কি ফেলনা। স্টেশনগুলো পটাপট পেরিয়ে এলো তারা। পুলিন একটু হুটোপাটা করে উঠল, ওরে নাম নাম, সামনে স্টেশনটাই। নেমে পড়ল তারা। পুলিন ঘড়ি দেখে এক গাল হেসে বলল, দেরি করেনি রে, 4:05। হেসে খেলে 9:30 গাড়ি পাবো। তোমার 3 মাইল যদি 4 বা 5 দাঁড়ায় তাহলে অন্য কথা। ওরে না না, অত নয়। উদম মাঠের ভিতর দিয়ে পথ, পাকা না হলেও রাস্তাটা পাথরকুচি ছিল বটে, তবে বহুকাল সারানো হয়নি, ভেঙে টেঙে একসা। পুলিন বলল, এইবার রাস্তাটা স্যাংশন হয়েছে, সারানো হবে। সামনের বছর যখন জামাই ষষ্ঠীতে আসবি তখন পাকা রাস্তা দিয়ে অটোয় চেপে হাসতে হাসতে গোফে তা দিতে দিতে আসবি, বুঝলি? গাছে এখন কাঁঠালের ফুলটিও আসেনি গো, গোফে তা দিয়ে হবে কি? দ্বিতীয়বার ছাত্রাতলায় বসার ইচ্ছে নেই গো মোটে, তুমি ধরে নিয়ে এলে বলে আশা। নদুকে আমি সৎ মায়ের হাতে দেব ভেবেছ নাকি? আচ্ছা আচ্ছা, আগে দেখ তো, কাকা বলে ভাবিস নি যে বুড়ো। বাবার পিসির ছেলে, বয়স আমার চেয়েও 5 বছর কম, তারই দ্বিতীয় পক্ষের কনিষ্ঠা, 15-16 বেশি হবে না। সবই জানে বদ্রি, পুলিন একবার নয় বহুবার বলেছে, বলে বলে কান ঝালাপালা করে দিয়েছে, তাই বাঁচার জন্য আশা। একবার দেখে নাকচ করে দিলেই হবে। বিয়ে বসতে বড় বই গেছে বদ্রির। মেয়েটার জন্য গায়ের শোভাখুরির সঙ্গে বন্দোবস্ত হয়ে আছে। বদ্রি যখন মাঠে যায় খুড়ি এসে দেখে। বছর 5 বয়স হলে তখন আর খবরদারি তেমন একটা দরকার হবে না। 5টা গায়ের মেয়ের সঙ্গে খেলবে ধুলবে, বড় হয়ে যাবে। বদ্রি তখন ঝাড়া হাত পা। বিয়ে আর নয়, 30-32 বয়স হলো তার, আর দরকার কি বিয়ের? পুলিন বিহারী আগডম বাগডম বলতে বলতে পথ হাঁটছে আগে আগে, পিছনে বদ্রি। ঘরটাও পাওয়া গেছে পাল্টি, একেবারে যেন তোর জন্য পাঠিয়েছেন ভগবান। বদ্রি জবাব দিচ্ছে না, হাঁ করলেই গলা বুক শুকিয়ে যাচ্ছে, এমন গরম। প্রথম গাঁ গোবিন্দপুর, দ্বিতীয় সোনাডাঙ্গা, 3 নম্বর মৌলবীর বাজার। আন্দাজ আছে বদ্রির 3 মাইলই হবে। মৌলবীর বাজার যেন মরুভূমির মধ্যে একখানা দ্বীপ, বড্ড গাছপালা চারিদিকে, ধূলি ধূসর ভাবটা নেই। কেন জানিস তো? 27খানা পুকুর আছে, একখানা দিঘি, তার ওপর ইরিগেশনের খাল। এই গা একেবারে লক্ষ্মীমন্ত। হবে না? স্বয়ং কাত্যায়নীর লীলা করে গেছেন। মৌলবীর বাজার যে লক্ষ্মীমন্ত গা, এটা মনে মনে স্বীকার করতে হলো বদ্রীনাথকে। গাছপালা আছে, পাড়ায় পাড়ায় পুকুর, গাঁও বিশাল, মেলা লোকের বাস, রোজ বাজার বসে, হপ্তায় 2 দিন হাট। পুলিন বিহারী দূর থেকে দেখালো, ওই যে শিব মন্দির দেখছিস, ওর পিছনেই বাড়ি। বাড়িখানা পুরনো হলেও ভালোই, পাকা দেওয়াল, মেঝে, ওপরে টিনের চাল, মস্ত উঠোন, 3টে ধানের গোলা, সবজি বাগান, নারকোল আর সুপুরির গাছ আছে। পুলিন বিহারী হাঁক মারল, কই রে, কোথায় গেলি সব? হাঁকটাকে দরকার ছিল না, দাওয়াতেই একধারে 2জন লোক বসে গ্যাজালি করছিল। রোগা কালো পানা একজন লোক উঠে দাঁড়িয়ে বলল, ও বাবা, ভাইপো যে। এই কাকা, বুঝলি, এরই মেয়ে। কাকার কপালে রসকলি, গলায় কণ্ঠি, গায়ে গেঞ্জি, পরনে ধুতি, মুখখানায় ধূর্তামি আছে। বদ্রি ভালো করে দেখে নিল। পুলিন বারান্দায় উঠে বলল, হাতে মোটেই সময় নেই, রাত 9:30 ফিরতি ট্রেন। বুঝেছ তো? সম্পর্কে খুড়ো হলেও বয়সে কম, ফলে সম্পর্কটা ঘোরালো। খুড়ো কদম দাস বলল, আজই ফেরত যাবে কেন? চৌথ সংক্রান্তিতে মেলা বসিয়েছি, এবার 2 দিন থেকে যাও। ঘন ঘন মাথা নেড়ে পুলিন বিহারী বলল, না না, এই বদ্রির জন্যই আসা, তার থাকার উপায় নেই কি না? বলেই গা থেকে জামা খুলে ফেলল পুলিন বিহারী। তার সারা গায়ে দগদগ করছে ঘামাচি। বলল, হাত পাখা দাও তো একটা, আর ডাব। কদম দাস তাড়াতাড়ি ভিতর বাগে গেল।
যে লোকটা বসে এতক্ষণ কদমের সঙ্গে কথা বলছিল সে এবার উঠে কাছে এসে বলল, এদিকটায় রোদ, ওদিকটায় ছায়া আছে। বদ্রি এই লোকটাকেও ভালো করে দেখল। বয়স অল্পই, ছোকরা গোছের, ভারী বিনয়ী, নরম সরম ভাব। পুলিন বলে উঠল, একরাম নাকি রে? আগে, তোর মোকদ্দমার কি হলো? চলছে। মোকদ্দমার কথায় পুলিনের আলাদা উৎসাহ আছে। মামলা মোকদ্দমার ব্যাপারটা সে খুব পছন্দ করে। পাঞ্জাবিটা কাঁধে ফেলে বলল, ফাঁকে চল তো, শুনি ভালো করে। বদ্রি দেখল কথা কইতে কইতে তারা ফটক অবধি গিয়ে দাঁড়ালো। কথা আর শেষ হয় না। কদম দাস একটা রাখাল গোছের ছেলেকে নিয়ে বেরিয়ে এলো। রাখাল ছেলের হাতে দুটো কাটা ডাব। জলটুকু খেয়ে নাও ভাই, তারপর অন্য ব্যবস্থা হচ্ছে। ডাবটা হাতে নিয়ে বদ্রি বলল, এক ঘটি জলও দেবেন, বড্ড তেষ্টা। হ্যাঁ হ্যাঁ, ওরে পুটু, শিগগির গিয়ে কুয়ো থেকে জল তুলে নিয়ে আয়। রাখাল ছেলেটা দৌড়লো। ও ভাইপো, ডাব খাবে না? পুলিন বিহারি হাতটা তুলে বড়া ভয় দেখালো। কথা থামল না। ডাবটা শেষ করে বদ্রি ঢক ঢক করে ঘটির জলটাও মেরে দিল। ভিতরটা একেবারে ঝামা হয়েছিল এতক্ষণে। রাখাল ছেলেটা দুটো লোহার চেয়ার এনে বারান্দায় পেতে দিয়ে বলল, উঠে বসুন। কদম দাস বোধহয় ভিতর বাড়িতে খবর করতে গিয়েছিল। হঠাৎ বদ্রি দেখতে পেল ঘরের দরজায় কিছু মেয়ে মানুষের ভিড় আর ঠেলাঠেলি। দু চারটে কচি কাঁচাও আছে। বদ্রি আজ দাড়ি কামিয়ে গোপ ছেঁটে এসেছে, গায়ে একখানা সবুজ পাঞ্জাবি, পরনে তাঁতের ধুতি। ঘামে একটু দুমড়ে মুচড়ে গেলেও পোশাক খারাপ নয়। বদ্রি পিছন দিকে আর তাকালো না। হাত পাখায় বাতাস খেতে খেতে বেআক্কেলে পুলিন বিহারীর 14 পুরুষ উদ্ধার করছিল মনে মনে। বিপদের মুখে ফেলে কোথায় যে হাওয়া দিল। কাণ্ডজ্ঞান বলে কিছু যদি থাকে। বদ্রিকে একটা লজ্জার অবস্থায় ফেলে এরকমভাবে চলে যাওয়াটা কি ভালো হলো? রাখাল ছেলেটা একখানা আগাম টুল মুখোমুখি পেতে দিয়ে চলে গেল। তাতে এসে বসলেন একজন রোগামতো বুড়ো মানুষ। তার সাদা গোঁফ, গায়ে গেঞ্জি, গায়ের রং তামাটে, গলায় একটু চাপা কফের শব্দ হচ্ছে, মুখে একটু আপ্যায়নের হাসি। বাবা জীবনের কথা শুনেছি বিপিনের কাছে। এসব কথার জবাবে কি বলতে হয় তা বদ্রি জানে না। তার একবারই বিয়ে হয়েছিল, তাতে মেয়ে দেখার ঝামেলা ছিল না। মেয়ে দেখে রেখেছিল জেঠিমা। দিন ঠিক হলে সেই দিন ক্ষেত থেকে একটু সকাল সকাল ফিরে বরযাত্রীদের সঙ্গে রওনা হয়ে পড়েছিল। পাশের গাঁয়ের মেয়ে, ট্যাং ট্যাং বাজনা বাজিয়ে বিয়ে হয়ে গিয়েছিল। ঝুট ঝামেলা ছিল না। টানা 5 বছর সংসার। এই বছর 3 আগে বাসন্তীর কি এক রোগ হলো, ধরাই গেল না। পেটে ব্যথা বলে যখন তখন অজ্ঞান হয়ে যেত। ডাক্তার দেখে ওষুধও দিত। তারপর বাড়াবাড়ি হওয়ায় শহরের হাসপাতালে নিয়ে যাওয়া হলো। তখন শেষ অবস্থা। ডাক্তার বলল দেরি করে ফেলেছেন, অ্যাপেন্ডিক্স বাস্ট করে গেছে, নইলে আজ এই ঘেমো দুপুরে এই ঠেঙিয়ে আসতে হতো না। বুড়ো একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, এ বংশের মেয়ে যে সংসারে যায় সে সংসারে সুখ একেবারে উথলে ওঠে, বুঝলে? স্বয়ং কাত্যায়নী সংসারে এসেছিল তো আমার প্রপিতামহের আমলে, বুঝলে? খুব রোখাচোখা পুরুষ ছিলেন, আবার দেব দ্বিজে ভক্তিও ছিল খুব। তা আমার প্রপিতামহী এলেন, নামেও কাত্যায়নী, কাজেও কাত্যায়নী। আগে সে গল্প শুনেছি। সবাই জানে কি না এই বংশের খুব নাম। তা তোমার কটি ছেলেপুলে? একটি মেয়ে, 3 বছর বয়স। ভালো হাতে পড়বে, সৎ মা বলে ভাবতেও পারবে না কখনো। খুব ঘামছে বদ্রি। আরও জনাকয় এসে আশেপাশে দাঁড়িয়েছে। তাদের মধ্যে একজন বেশ জাদ্রেল চেহারার মহিলাও। লজ্জায় সংকোচে তাকাতে পারছিল না বদ্রি। এদিকে ভিড় হওয়াতে বাইরের হাওয়া আসতে পারছে না, গরম হচ্ছে। জাদ্রেল মহিলাই হঠাৎ বললেন, ওরে খুবলো, বাতাস কর না, কত দূর থেকে এসেছে, গরম হচ্ছে। খুবলো একটা বছর 15-16 ছেলে। পাখাটা নিয়ে টেনে বাতাস করতে লাগলো।
উৎসাহের চোটে দু একবার ফটাস ফটাস করে পাখার চাটিও লাগিয়ে ফেলল মাথায়। মাথাটা একটু নামিয়ে নিল বদ্রি। এরা যে কে কার হয় তা বুঝতেও পারছে না সে। বোঝার অবশ্য বিশেষ দরকারও নেই। তার এখন লক্ষ্য হলো রাত 9:20 শেষ ট্রেনটা ধরা। মেয়েটা বাপ ছাড়া থাকতে পারবে কি? জরদগব অবস্থা। মেয়ে দেখতে এসেছে সে, উল্টে তাকেই হাঁ করে দেখছে সবাই। মাথাই তুলতে পারছে না বদ্রীনাথ। কদম দাস ব্যস্ত পায়ে এসে জাদ্রেল মহিলাকে বলল, তোমাদের হলো? এরা সব রাতের ট্রেনে ফিরবে যে? জাদ্রেল বলল, আহা, ফিরবে তো কি, দেরি আছে। 6টা বেজে গেছে কিন্তু। বদ্রির হাতে ঘড়ি নেই। 6টা শুনে তার একটু চিন্তা হলো। 3 মাইল রাস্তা অন্ধকারে হাঁটতে হবে। গাড়িটা পেলে হয়। পুলিন বিহারীর ভাবগতিক ভালো ঠেকছে না তার। পুলিনের তো ফেরার ঠেকা নেই, তার আছে। ভিড়ের ভিতর থেকে আর একটা শাঁখা পড়া কালো আর রোগা হাত এগিয়ে এলো। হাতে একখানা কাঁসার রেকাপ, তাতে মিষ্টি, সঙ্গে 1 গ্লাস জল। খাও বাবা, খিদে আছে। রেকাপটা হাত বাড়িয়ে নিলও বদ্রি, কিন্তু এত জনার চোখের সামনে খাই বা কী করে? এ তো বড় অসুবিধের মধ্যে পড়া গেল। সে বলল, পুলিন্দা আসুক। কদম ব্যস্ত সমস্ত হয়ে বলে, তাই তো, ভাইপোকে তো দেখছি না, গেল কোথা? ওরে ও পুটু, একটু রাস্তায় গিয়ে দেখ তো বাবা, বড় বেয়াক্কেলে লোক, ডেকে আন। ছোড়াটা দৌড়ে গেল। বদ্রি বসে রইল চুপ করে। হাত পাখা চলছে, তবু সে ঘামছে। গামছাটা ব্যাগে ঢুকিয়ে নিয়েছিল, কিন্তু এদের সামনে সেটা বের করা যাচ্ছে না, লজ্জা হচ্ছে। পুলিন বেশি দূর যায়নি, এসে গেল। আগর ঠেলে ঢুকতে ঢুকতেই বলল, ওরে বাবা, উকিলের ওপর ছেড়ে দিলে কি আর মামলা জেতা যায়? তদবির হলো আসল কথা। উকিলের কি, দক্ষিণাটি নিয়ে কথা কয়ে ছেড়ে দেবে, পয়েন্ট দিতে হবে না। ভিড় ঠেলে গন্ধমাদনের মতো বারান্দায় উঠে এলো পুলিন। এ যে বাদর নাচে ভিড় লাগিয়েছিস তোরা, সর সর, বাতাস আসতে দে। তাকেও একটা রেকাপ ধরানো হলো। পুলিন খেতে খেতে বলল, একরামকে জোরালো কয়েকটা পয়েন্ট ধরিয়ে দিয়েছি, খুব খুশি। খাওয়া দাওয়া মিটতেই কদম বলল, এবার যে একটু ঘরে আসতে হচ্ছে, একটু গরম হবে, কিন্তু বারান্দায় তো আর পাত্রী দেখানো যায় না। পুলিন বলল, আহা, বাইরে কি কম গরম নাকি? আয় রে বদ্রি, অত ভাবিস না, 9:30 ট্রেন ধরতে পারবি। ঘরখানা একটু ঝুঁঝকো আঁধার, জানালা দরজা বিশেষ বড় নয়, তাছাড়া জানালার বাইরেই বড় বড় গাছ। একধারে বড় চৌকি, বেড কাভার দিয়ে ঢাকা। চৌকির পায়ের ধারে বেঞ্চিতে মেলা ট্রাঙ্ক, বাক্স, থাক দিয়ে সাজানো। একধারে একখানা কাঠের চেয়ার, অন্য ধারে কিছু ছিল না। রাখাল ছেলে পুটু বারান্দার চেয়ার দুটো তুলে এনে পাতল। ঘরে বেশ ভিড় জমে গেছে চারধারে। বসতেই খুবলো, ফের পাখা চালাতে লাগলো পিছন থেকে। পুলিন বলল, জোরে চালা বাবা, ঘেমে নিয়ে যাচ্ছি। কই গো, আনো মেয়েকে। ওরে বাবা, গেরস্ত ঘরেই তো যাবে, বেশি সাজানো গোছানো দরকার নেই। অন্দর মহলের দরজায় একটু ঠেলাঠেলি পড়ে গেল। মেয়ে আসছে। একটু কেমন ভয় ভয় করছিল বদ্রির। মেয়ের 4খানা হাত বেরোবে না তো? ভিড় ঠেলে যাকে আনা হচ্ছিল তার দিকে বদ্রি চাইতেই পারল না। দেয়ালে একখানা পাখির বাঁধানো ছবি দেখছিল। হলুদ রঙের পাখি। কি পাখি কে জানে বাবা, সুতোর কাজ। ওরে দেখ দেখ, দেখে নে, অন্যদিকে চেয়ে আছিস যে। বদ্রি মাথাটা প্রথমে নুইয়ে তারপর তুলল। সব মুখই কালো কালো ল্যাপা পোঁছা দেখাচ্ছিল। বাইরে এতক্ষণ বসেছিল বলে চোখটাও ধাঁধানো, ঘরটাও অন্ধকার। তবু তার মধ্যেই এক জোড়া চোখ তার চোখে আটকালো। এক জোড়া নাকি 3টে? মেয়ের কি 3টে চোখ? যা সব গল্প শুনেছে পুলিনের কাছে, হওয়া বিচিত্র কি। তবে না, কপালে একটা
লম্বাটে বড় টিপ পড়েছে বলে ওই রকম লাগছে। মুখ চোখের তেমন হদিশ পেল না। পেয়ে হবেটাই বা কি? ফেরার পথে পুলিনকে শুধু একটা কথাই বলতে হবে, পছন্দ হয়নি। হঠাৎ ঝাঁ করে এক ঝলক ঠান্ডা হাওয়া কোথা থেকে যে এলো কে বলবে। বদ্রির মনটাই আজ নানা অলৌকিকের বাসা হয়ে গেছে। সে একটু চমকে উঠল। এ কী রে বাবা, ঠান্ডা হাওয়া মারে কেন? কে একজন হেরে গলায় বলে উঠল, ঝড় আসছে। কথাটা শেষ হওয়ার আগেই একটা সিংহ গর্জনের মতো মেঘ ডেকে উঠল। সেরেছে। এতক্ষণ লক্ষ্য করেনি বদ্রি। লক্ষ্য করবেই বা কিভাবে? যা ঘিরে ছিল সবাই মিলে। পুলিন বিহারী পান চিবোচ্ছে। কোত্থেকে পেল কে জানে। তার খুড়োর বাড়ি, পেতেই পারে। বলল, আসুক বাবা, আসতে দে, ঘামাচিগুলো মরে তাহলে। দু চারজন ছিটকে বেরিয়ে গেল। ঝড় এলে গেরস্ত বাড়িতে কিছু সারা তারা থাকে। জাদ্রের মহিলাও বলল, ও কাতু, অমন মাথা নুয়ে আছিস যে, মুখটা তোল, ভালো করে দেখুক, নইলে পছন্দ হবে কি করে। না, মিঠে হাওয়াটা বন্ধ হলো না, বরং বাড়ল। চোতের কালবৈশাখী কত তাড়াতাড়ি আসে তা বদ্রি আর 5 জন চাষির মতোই জানে। দম ফেলার সময়টুকু দেয় না। কড়াত করে 2টো বাজ পড়ল, আর মুঠো মুঠো ধুলো উড়ে এলো বাতাসে। ঝপাঝপ জানলা দরজা বন্ধ করছিল সবাই। একটা হুড়োহুড়ি। পুলিন বলল, ওরে আসতে দে, আসতে দে, এ যে সূচিভেদ্য করে ফেললি বাপ। বাস্তবে কি, দরজা জানলা বন্ধ হওয়ার পর ঘরখানা জম্পেশ অন্ধকার হয়ে গেল। হঠাৎ বাইরে তুমুল গর্জন করে একটা বড় হাওয়ার ঝটকা টিনের চালে মটমট শব্দ করে গেল। 2 নম্বর ঝটকায় দরজাটা উঠল মরমর করে। তারপর একেবারে হুহুঙ্কারে কেঁপে উঠল চারদিক। বাইরে চেঁচামেচি, দৌড়োদৌড়ি, ঠাস ঠাস কপাট জানলার শব্দ। ঝড়ের গর্জনে ঘরের ভিতরকার কথাবার্তাও চাপা পড়ে গেল। কানে তালা ধরিয়ে বাজ পড়ল কোথাও, খুব কাছেই। বদ্রির অবশ্য ভয় নেই। প্রতিবারই খোলা মাঠে এই ঝড়ের সঙ্গে তার 2-4 বার দেখা হয়। ঘরে বসে সে শুধু শব্দটা শুনে তাণ্ডবটা কীরকম তা আন্দাজ করছিল। বেশি বাড়াবাড়ি হলে ট্রেনটা পিছলে যাবে। আচমকাই ফের মনের ভুল নাকি চোখের বিভ্রম? পরিষ্কার দেখল সে, একটা নয়, 2টো নয়, 3-3টে চোখ অন্ধকারে 3টে পিদিমের শিখার মতো জ্বলছে, স্থির। না, আজ তার মাথাটাই গেছে। কোথায় কি? ঘর যেমনকে তেমন অন্ধকার। তার মধ্যেই পুলিন টর্চ জ্বালালো। পাত্রের চেয়ার ফাঁকা। উঠে গেছে কোন ফাঁকে। ঘরের ভিড়ও পাতলা হয়ে গেছে। সেই বুড়ো, জাদ্রেল মহিলা আর কদম দাস দাঁড়িয়ে। পুলিন বলল, এ তো মুশকিল হলো রে, যাবে কি করে? এ ঝড়ের আয়ু 5-10 মিনিটের বেশি নয়, থেমে যাবে। বদ্রি বলল, সে যাবে, কিন্তু রাস্তাটার কি অবস্থা হবে জানিস? একটু হাসলো বদ্রি। সে হেলে চাষা, জল কাদা ভেঙে চাষ, এসব বাবু ঘেঁষা কথা শুনলে মায়া হয়। ঝড়ের তারস বাড়ল। বৃষ্টিটা এখনো শুরু হয়নি। কদম দাস বলল, আমের বোলগুলো সব গেল। পুলিন বলল, যাই যাক, তবু ঠান্ডা হোক, চাষবাস লাটে উঠতে বসেছিল। তা বটে। চালের টিন ধরে টানাটানি করছে ঝড় বাবা জীবন। ও প্রায় আর কি। কদম দাস ঊর্ধ্বমুখে চেয়েছিল। চালের নিচে কাঠের পাটাতন, পাটাতনে রাজ্যের জিনিস। এ ঘরের না হলেও অন্য কোনো ঘরের টিন মরাত করে উল্টে গেল বোধহয়। বিকট শব্দে সেটা আছড়ে পড়ল কোথাও। 2টো গাছ ভেঙে পড়ার শব্দ হলো পরপর। সুপুরিয়ার জাম গাছটা গেল। কদম দাস মুখ শুকনো করে বলল। পুলিন টর্চটা নিভিয়ে বলল, বদ্রি। বদ্রি বলল, ঘড়িটা দেখো পুলিনদা। 6:32। টাইম দেখে হবেটা কি? ঝড় না থামলে তো নড়ার উপায় নেই। এরপর খানিকক্ষণ কথাবার্তা বন্ধ। তারপরই বৃষ্টিটা এলো।
প্রথমে চরবরে কয়েকটা ফোঁটা, তারপর তুমুল, তারপর মুষলধারে। বদ্রি চুপ করে বসে রইল। বাইরের ঝড় বৃষ্টি বা মেয়ের চিন্তা বা শেষ ট্রেন কোনোটারই কথা সে ভাবছে না। ভাবছে ভুল দেখল। কি দেখল সে? কাত্যায়নীর গপ্প তো গপ্পই, ওরকম অনেক রটনা হয়, তাহলে এরকম ধারা হচ্ছে কেন? বুড়ো মানুষটি হঠাৎ বলল, সুলক্ষণ। পুলিন বলে, কিসের সুলক্ষণ? এই কালবৈশাখীর কথাই বলছি। ও। কদম একটা শ্বাস ফেলে বলল, যাক, ফাঁড়াটা কেটেছে, গোয়াল ঘরের একটা টিন গেছে। তা যাক। বদ্রি বসে আছে চুপচাপ, তার যেন আর তাড়া নেই। গেলেও হয়, না গেলেও হয়। তাড়াটা এলো পুলিনের দিক থেকেই। ওরে ওঠ, 7টা বাজেছে। ঝড় থেমেছে, বৃষ্টিটাও ধরে এলো। টিনের চালে এখন শুধু মিঠে রিমঝিম। বদ্রি উঠল। কদম দরজাটা খুলে দিয়ে বলল, চললেন তাহলে? কষ্ট পেয়ে গেলেন একটু? যেতেও অবশ্য কষ্ট আছে, যা জল কাদা। বদ্রি বলল, ও কিছু নয়। দাবায় পা দিয়েই বুঝল সামনের অন্ধকারে মেলা লণ্ডভণ্ড কাণ্ড হয়ে আছে। গাছ পড়েছে, ডাল ভেঙেছে, মেলা চাল উড়ে গেছে। লোকজনের চেঁচামেচি শোনা যাচ্ছে খুব, আতঙ্কের গলা। টর্চ জেলে জেলে হাঁটতে হাঁটতে মাঠ পেরোচ্ছে দুজন। চারদিকে বিশাল অন্ধকার মাঠ, ভেজা বাতাস বইছে, জলে কাদায় পিছল পথ। ও বদ্রি, কিছু বল। কি বলবো? পছন্দ হলো? বদ্রি কিছুক্ষণ চুপ করে থেকে বলল, পছন্দ না হয়ে উপায় আছে?